সফটওয়্যার দিয়ে আপনার টাইপিং স্পিড 50-এর উপরে নেওয়া সম্ভব, এবং সেটা মাত্র 10 থেকে 15 দিনে যদি আপনি প্রপারলি প্র্যাকটিস করেন। জিসান স্যার বুঝছেন? 10 থেকে 15 দিনের মধ্যে আপনার টাইপিং স্পিড মোটামুটি খুব ভালো পজিশনে চলে যাবে যদি আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন। সো টাইপিং, ইংলিশ টাইপিং নিয়ে আমরা একটা সলিউশন বিল্ড আপ করে দিছি 3টা ক্লাসের ভিতরে। সফটওয়্যারের নাম ভিডিওটা দেখে নিয়ে পারবেন। তারপর আমি বলে দিচ্ছি টাইপিং ক্লাব সফটওয়্যার দিয়ে একটা খাতা আর একটা কলম অলওয়েজ আসার সময় নিয়ে আসবেন। হ্যাঁ, ওকে। তারপরে আমরা কম্পিউটারের বেসিক কিছু টুলস নিয়ে আলোচনা করেছিলাম, হাইবারনেট, দেন আবার ভাইরাস ক্লিন, এই ব্যাপারগুলো টুকটাক কিছু বিষয় আলোচনা হয়েছিল। দেন আমরা আমাদের যে ব্রাউজার বলি বা সার্চ ইঞ্জিন বলি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল, যেখানে গিয়ে আমরা সার্চ করি গুগল বা মাইক্রোসফট এজ বা মোজিলা ফায়ারফক্স, এই টাইপের যে ব্রাউজারগুলো থাকে এগুলো নিয়ে আমাদের ডিটেল আলোচনা হয়েছিল। ক্লিয়ার? এবং আমরা আমাদের এখানে কোর্স যে মডিউলটা ছিল, যেহেতু আপনারা অফলাইনে একটা কোর্স মডিউল নিয়ে যাবেন, আমরা কি কি শিখাবো এই ব্যাপারগুলো আমাদের কোর্সে কি কি থাকবে, তো ওই কোর্স মডিউল ধরে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই 3টা থাকবে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের ভিতরে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং এর A to Z ফাংশনগুলো আমরা দেখব। ইভেন এইটাকে ধরে আপনারা ভবিষ্যতে কোন ধরনের কোর্স করলে আপনাদের জন্য সুবিধা হবে এবং ক্যারিয়ারে আপনাদের কতটুকু এটা প্রভাব ফেলবে, এই ব্যাপারগুলো কোর্স মডিউলে ছিল। জিসান স্যার বুঝছেন? সাগর স্যার, ওকে। তাহলে ওই জায়গা ধরেই আমরা সর্বশেষ মাইক্রোসফট ওয়ার্ডের আমরা একটা কাজ ধরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট নিয়ে, একটা ক্লাস ডকুমেন্ট নিয়ে আমরা এখানে অনেকগুলো কাজ করেছিলাম। এটা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করেছিলাম, এখানে অনেকগুলো কাজ করেছিলাম। আমরা আজকে নতুন একটা টপিকসে যাব এবং আলোচনা করব। জিসান এবং সুফিয়ানের উদ্দেশ্যে যেটা বলা, আপনারা একদমই নতুন, বাট কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। চলতেছে চলুক, আর প্রিভিয়াস যে 2-1টা ক্লাস গেছে এগুলাকে ফুলি রিকভার হবে। ওকে, ইউটিউবের ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবেন, যদি না হয় তখন আমার সাথে কনসালটেন্সিতে আসবেন যে স্যার এখন কি করা যায়। জিসান স্যার ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমরা একটা ডকুমেন্ট নেই, যারা আগের প্রিভিয়াস ক্লাসে ছিলাম আমরা সেখান থেকে শুরু করি। আমরা একটা ডকুমেন্ট নেই মাইক্রোসফট ওয়ার্ডের। ওকে, আমার সাথে একটু রেসপন্স করবেন অনলাইনে যারা আমরা আছি, ঠিক আছে? আমরা ক্লাস 4 নামে একটা ডকুমেন্ট নিলাম, ডকুমেন্ট নিয়ে আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করে আমরা গত ক্লাসে আমাদের যেই ফাইল এবং হোম, এই 2টা বাটন নিয়ে আমরা কাজ করেছিলাম। খুব ভালোভাবে একটু মনোযোগ দেই, এই 2টা বাটন বা এই 2টা ট্যাব নিয়ে আমরা কাজ করেছিলাম। এইখানে হোমের অধীনে আমাদের এখানে অনেকগুলো টুলস আছে, এই টুলসগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। হোমের অধীনে আমাদের অনেকগুলো টুলস আছে, এর ভিতরে ক্লিপবোর্ড একটা ছিল, ফন্ট, এই যে ফন্ট একটা ছিল, তারপর প্যারাগ্রাফ এটা একটা সেগমেন্ট ছিল, দেন স্টাইল এটা একটা সেগমেন্ট ছিল, দেন এডিটিং বা ফাইন্ড রিপ্লেস একটা ফাংশন ছিল। এগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম গত ক্লাসে, এবং হোমওয়ার্কও দেওয়া ছিল। অনেকে আমরা করেছি, যারা করি নাই তাদের আমরা খুঁজে বের করতেছি। দেখেন, আজকে আমরা যাব হচ্ছে ইনসার্ট। এইখানে অনেকগুলো টুলস আছে, যে এরকম হোমে আমরা অনেকগুলো টুলস পেয়েছিলাম, ঠিক তেমনি ইনসার্টেও আমাদের অনেকগুলো টুলস এখানে আছে। এরপরে ডিজাইন আছে, লেআউট আছে। তো আমরা ইনসার্ট থেকে শুরু করি। ইনসার্টের প্রথম যেটা, সেটা হচ্ছে কভার পেজ। কভার পেজটা কি? কভার পেজ হচ্ছে আমরা যখন কোন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, কোন একটা ওয়ার্ড ফাইল তৈরি করি, তখন এখানে আমরা এরকম শত শত পেজ দিতে পারি না। এখানে আমাদের কয়টা পেজ আছে? এই ওয়ার্ড ডকুমেন্ট, ক্লাস 4 ওয়ার্ড ডকুমেন্টে কয়টা পেজ আছে? মাহিন স্যার বলেন তো।
এই ওয়ার্ড ডকুমেন্টে কয়টা পেজ আছে? স্যার একটা পেজ। একটা পেজ। কোথা থেকে আমরা দেখলাম? এই যে নিচে, তাই না? একটা পেজ দেখতে পাচ্ছি। এখন আমি আরো কিছু পেজ নিলাম, এখন কয়টা পেজ আছে? তিনটা পেজ, তাই না? তিনটা পেজ আছে। এখন আমি চাচ্ছি দুটা পেজ কেটে দিতে, তাহলে পারবো না? পারবো। কিন্তু এই তিনটা পেজের ফার্স্ট পেজ কোনটা? প্রথম যেটা আছে, রাইট? এটাই তো ফার্স্ট পেজ। এখন এই ফার্স্ট পেজ যেটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো একটা, আপনি ধরেন একটা বই কিনলেন, বইয়ের একটা কভার থাকে না, যেটা একটা কি আই ক্যাচি হয়, দেখতে ভালো লাগে, ওইটা দেখে আমরা অনেক সময় বই কিনি। একটা বিজ্ঞাপন দেখে আমরা কি পছন্দ করি, এটাকেই বলা হচ্ছে কভার। এটা যদি একটা বই হয়, এটার উপরে যেটা আছে সেটাই কি কভার, ভিতরে কি আছে সেটা হচ্ছে পরের বিষয়। ক্লিয়ার? এই কভারটাই তৈরি করা হচ্ছে এখান থেকে, কভার পেজ। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, দেখেন। আপনি যে কোনো একটা টেমপ্লেট নেন, ধরেন আপনি এটা নিলেন, তাহলে এখানে আপনি সুন্দর করে একটা ডকুমেন্টের মেইন কভার হিসেবে কাজ করতেছে। আপনি নিজে নিজে তৈরি করতে পারতেছেন, বাট এইখান থেকেও আপনি এটা ফিল করতে পারতেছেন। এবার ধরেন আপনি এখানে অনেকগুলা জিনিস কপি করলেন, ধরেন আমরা একটা কিছু আমরা কন্টেন্ট নেই, ডেমো কন্টেন্ট। ধরেন আমরা এই কন্টেন্ট গুলো নিলাম, তাহলে আমরা এই যে কন্টেন্ট গুলো নিলাম, এখন এইটা কত পেজের একটা ডকুমেন্ট? 5 পেজ। এই 5 পেজের ডকুমেন্টের আমাদের এখন মেইন পেজ হিসেবে কাজ করতেছে কি এইটা। ক্লিয়ার? তাহলে এইখানে যে বাটনটা আছে কভার পেজ, এটা মানে আমরা এটাই মিন করতেছি। এরপরে আমরা হচ্ছে পেজ ব্রেক, ব্ল্যাঙ্ক পেজ। আমি চাচ্ছি যে এই কভার পেজের পরে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ দিব, কভার পেজের পরে একটা ব্ল্যাঙ্ক পেজ দিব। তাহলে আমি কি করব? আমি এখানে এসেই যদি আমি এরকম একটা ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো যে অটোমেটিক্যালি আমার এই ফার্স্ট পেজের পরে আমার এখানে একটা কি পেজ তৈরি হয়ে গেছে? ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজে অ্যাকচুয়াল কোনো লেখা থাকবে না। তার মানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার মানেই হচ্ছে আমি যেই ডকুমেন্টে যেই পেজে আসছি ওই পেজ পরবর্তী একটা খালি পেজ ক্রিয়েট হবে। আর ব্ল্যাঙ্ক পেজটাও আলটিমেট সেম, বাট ডিফারেন্সটা হয়েছে ব্ল্যাঙ্ক পেজ আপনার কার্সর যেখানে রাখবেন, মানে মাউস পয়েন্টার যেখানে আমাদের থাকবে সেখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হবে। বুঝাইতে পারছি? মানে সেখান থেকে একটা কি দূরত্ব তৈরি হয়ে গেল না? বুঝাইতে পারছি? একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। এখন যদি আমি আরেকটা দিই, এই যে দেখেন পেজ ব্রেক, একটা ব্রেক হয়ে গেছে। ক্লিয়ার? তার মানে একটা হচ্ছে লেখার সাথে মাউস পয়েন্টারের সাথে সম্পৃক্ত, আর একটা হচ্ছে পেজের সাথে সম্পৃক্ত। তাহলে এই তিনটা টপিকস, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আমরা যাচ্ছি হচ্ছে টেবিল ফাংশনে। এই যে আমরা মাউস পয়েন্টার রেখে আমরা এই যে টেবিলে ক্লিক করি, আমার যতগুলা এই যে উপরের যেটা অংশ খুব ভালোভাবে একটু বুঝে নেন। টেবিলের এই যে সামনাসামনি যে অপশনটা, মানে এইভাবে যে আমি এটা মানে মার্ক করলাম, দ্যাট ইজ এটা রো বলে না, ROW, রো। আর এই উপর থেকে নিচের দিকে যেটা, সেটা হচ্ছে কলাম। তাহলে দুইটা জিনিস টেবিলের ক্ষেত্রে, একটা হচ্ছে রো আর একটা কি কলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাকে বুঝতে হবে যে কোনটা রো আর কোনটা কলাম। তাহলে লেফট থেকে রাইটে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি রো, আর উপর থেকে নিচে যেটা আসতেছে সেটা কি কলাম। তাহলে আমি কয়টা কলাম নিব আর কয়টা রো নিব, এই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করা লাগবে। ধরেন আপনি মনে করলেন যে আপনি স্কুলের
একটা স্কুলে কতজন স্টুডেন্ট আছে তাদের নাম, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং তাদের অ্যাড্রেসটা আপনি কি করবেন, এন্ট্রি করবেন। তাহলে আমরা কি করলাম, এখান থেকে এই চারটা নিলাম, চারটা নিয়ে এটা উপরের অংশটা নিয়ে চারটা রোয়ের একটা নিলাম আর কলাম নিলাম হচ্ছে চারটা ধরেন। ওকে, তাহলে দেখেন আমাদের এখানে একটা কি হয়ে গেছে, টেবিল হয়ে গেছে না। এখন আমি এখানে লিখতে পারি, এটাকে আমরা টেনে একটু উপরে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য হয়তো আরেকটু সুবিধা হবে। তাহলে এই পেজে আমরা কাজ করলাম আর কি, ব্যাপারটা এরকম হবে। আমি কিভাবে নিচ্ছি সেটা খেয়াল করেন, ধরে এভাবে নিচ্ছি। এবার আসেন, আমি এখানে লিখলাম ক্রমিক নাম। তারপর হচ্ছে নাম, তারপর হচ্ছে রোল নাম্বার বা ক্লাস, তারপর হচ্ছে কি আপনার ঠিকানা ধরেন, বুঝছেন তো? এখন আমি এখানে লিখলাম যে এটা হলো 1 নম্বর, এটা হলো নাম হলো রহিম, ক্লাস 1 প্রথম, ঠিকানা কলাবাগান। এটা 2 রহিম, এটা হলো করিম, ক্লাস 7, ঠিকানা ধানমন্ডি না। ওকে, এটা হলো 3 নম্বর, নাম হচ্ছে সুফিয়ান, ক্লাস হচ্ছে 10ম, তারপর ঠিকানা হচ্ছে কি বসির। সুন্দর, বুঝছেন তো? তার মানে আপনাকে যদি এখন কোন একজন পার্সন বলে যে আপনি ওয়ার্ড ফাইলে, মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আপনি কোন একটা প্রতিষ্ঠানের একটা সুন্দর সবার ডাটাগুলোর জন্য একটা টেবিল ডেভেলপ করার জন্য, তখন পারবেন না? জি স্যার। এখন আসেন, আপনার প্রশ্ন আসতে পারে না যে স্যার এখানে তো আমি করলাম, এখন আমি নতুন করে আরেকটা রো কিভাবে নিব? এখানে কয়টা রো আছে বলেন তো? চারটা রো আছে। কলাম কয়টা আছে? চারটা। গুড, কলাম আছে চারটা, রো আছে চারটা। এখন আমার রো যদি আরেকটা বাড়াইতে হয়, বুঝতে পারছি? রো যদি আরেকটা বাড়াইতে হয় তাহলে আমি কি করব? আমি ট্যাব দিব। আমার যেই কিবোর্ড আছে, কিবোর্ডের ক্যাপস লক এর উপরে একটা কি আছে যেটার নাম হচ্ছে ট্যাব দিব। ট্যাব দিয়ে বসিলার এখানে যখন আসবো তখন আমি আরেকটা ট্যাব দিব। ট্যাব দিলে আরেকটা রো তৈরি হয়ে যাবে, বুঝছেন? না স্যার, এটা একটু বুঝি নাই স্যার। ট্যাব কিবোর্ডের দিকে তাকান। হ্যাঁ, কিবোর্ডে ক্যাপস লকের উপরে, হ্যাঁ ক্যাপস লকের উপরে একটা ট্যাব বাটন আছে। জি স্যার। ট্যাব, এই ট্যাব বাটন এসে, জি স্যার, ট্যাব বাটনে এসে আপনি যদি শেষ, এটা তো শেষ সেল বলি আমরা, তাই না? শেষ সেলের শেষ রোয়ের শেষ সেল বা শেষ কলাম, এখানে এসে আমরা কি করলাম? ট্যাব ক্লিক করলাম। ট্যাব ক্লিক করলে আরেকটা রো অটোমেটিক্যালি কি হয়ে যাবে? ক্রিয়েট হয়ে যাবে, যেটা 4 নাম্বার রো হিসেবে আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে? ওকে স্যার, বুঝছি, ক্লিয়ার। ধরেন জিসান পড়তেছে, ধরেন আপনার অনার্স দিলাম, হ্যালো বসিলা, ঠিক আছে? এখন আপনি রো বাড়াইলেন, যদি আপনার কলাম বাড়াইতে হয়, তাই না? কলামও তো বাড়ানো লাগতে পারে, রাইট অর রং? তো কলাম যদি বাড়ানো লাগতে হয় বা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আচ্ছা, এটাকে আমরা এই যে এখানে দুইটা জিনিস আছে, একটা ভালোভাবে মাথায় রাখবেন। টেবিল আপনার এডিট করার ক্ষেত্রে বা টেবিল নতুন করে জেনারেট করার ক্ষেত্রে এটা একটা আইকন আর এটা একটা আইকন, এই দুইটা আইকন কিন্তু দুইভাবে কাজ করে। আপনি যদি টেবিলটাকে নাড়াচাড়া করতে চান বা পুরোটা সিলেক্ট করতে চান, তখন এটাতে ক্লিক করলে হবে, বুঝছেন? এবং এটাকে ধরে আপনি নাড়াচাড়া করতে পারতেছেন,
এটাকে ধরেই নাড়াচাড়া করবেন, ওকে। জি স্যার। আর নিচে যেটা যে আইকনটা, এটা মেইনলি আপনার টেবিলটাকে ছোট করা বড় করার কাজ করতেছে। ক্লিয়ার? জি স্যার। ভালো করে কি বুঝতেছেন? বুঝতেছি স্যার। ওকে, এবার আমরা যখন এটাকে বড় পরিসরে রাখলাম তখন আলটিমেটলি আমার প্রত্যেকটা সেল কিন্তু কি হয়েছে, বড় হইছে। বড় হয়েছে না, স্পেস বেশি খাইছে। তাহলে আমি যদি এখন কলাম বাড়াইতে হয় তাহলে আলটিমেটলি কি আমার এই পাশে জায়গা লাগবে কিনা? কোন পাশের কথা বলতেছি, আমার পেজে তো জায়গায় হচ্ছে একটুক, রাইট? একটুক জায়গা না আমার পেজে। এখন আমার এই টেবিলটা যদি একটুক জায়গা খেয়ে বসে থাকে তাহলে আমার থাকেই তো একটু। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাকে কি করতে হবে, আলটিমেটলি টেবিলটাকে যদি আমি ছোট করি তাহলে না আমার স্পেসটা বাড়বে পেজের অনুযায়ী, রাইট অর রং? এখন আমি যদি কলাম বাড়াই, কলাম যদি বাড়াইতে চাই তাহলে আমি এদিকে বাড়াইতে পারবো না? জি স্যার। পারবো। তাহলে এবার আমি কি করি, এখন আমি কলাম বাড়ানোর জন্য কাজ করি। আমি এখানে আসলাম, আসার পরে টেবিলে ক্লিক করে এই যে টেবিল ডিজাইন একটা অপশন আসছে না, জি স্যার। টেবিল ডিজাইনে যাচ্ছি। টেবিল ডিজাইনে গিয়ে টেবিল লেআউট থেকে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে ইনসার্ট রো অ্যান্ড কলাম একটা অপশন আছে না? এখানে কি আছে, এটা কিন্তু আমরা এই যে বসিলার এখান থেকে ট্যাব দিয়ে সহজে আমি বলছি যে করে নেন। মানে এটা মেইনলি ফাংশন কিন্তু আমরা এখান থেকেও করতে পারতেছি। মানে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। মানে মেইনলি ফাংশনটা আসলে আমাদের যখন আমরা এটার উপরে যখন ক্লিক করব তখন টেবিল ডিজাইন নামক একটা বাটন অ্যাক্টিভ হয়ে যাবে এবং টেবিল লেআউট নামক একটা বাটন কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এটা এই দুইটা আইকন দিয়ে বা বাটন দিয়ে আমরা মোর মডিফাই আমরা করতে পারবো আমাদের এই ডকুমেন্টের। ওকে, তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা যদি ইনসার্ট রাইটে ক্লিক করি তাহলে আমরা দেখি যে আরেকটা কলাম রেডি হয়ে গেছে। ক্লিয়ার? এখন আমরা চিন্তা করলাম যে কি না এই কলামের রাইটে বাম পাশে একটা যদি করা লাগে তাহলে কি ইনসার্ট লেফট। বুঝতেছি? আবার আমি যদি মনে করি যে এইটার নিচে আমার একটা কি দরকার, একটা রো দরকার, একটা কি দরকার, রো দরকার, তাহলে আমি বিলো দিব। ঠিক আছে? কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে শর্টকাট কি ইউজ করতে হয়, আমি শর্টকাট কির উপরও আমরা আলোচনা রাখবো। যেমন শর্টকাট কি 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 বললাম, ট্যাব, তাই না? বাট আপনি এখন একটা ভুলে গেছেন যে কি দিয়ে জানি এটা করে, তখন আপনি কি করবেন, এই আইকনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দুইটা বাটন অন হয়ে যাবে, টেবিল লেআউটে আসবেন, সেখান থেকে করবেন। ক্লিয়ার? স্যার ইনসার্ট অ্যাবভ কি? বুঝি নাই। ইনসার্ট অ্যাবভ, অ্যাবভ মানে উপরে। আমি যদি চাই যে এই 4 নাম্বার কলামে 4 নাম্বার রো এর উপরে আমি আরেকটা রো নিব, তখন ইনসার্ট অ্যাবভ দিব। ঠিক আছে? এরকম। আচ্ছা, এখন কি পারবো? এখন আবার অনেক সময় হয় না যে ধরেন ঠিকানা এদের ঠিক আছে, ঠিকানা এদের ঠিক আছে এবং এইখানে ধরেন আমরা আরেকটা যুক্ত করি, রোল নাম্বার, তারপর এটা হলো ধরেন কমেন্টস, একটা কমেন্টস লিখে। এখন এই কমেন্টস সবার ক্ষেত্রে আমরা একটাই রাখবো যে সবার ক্ষেত্রে কমেন্টস হচ্ছে গুড। ভালো করে বুঝেন? তাহলে আমার এই সবার ক্ষেত্রে যদি আমার গুড, আমি যদি গুড লিখি তাহলে ব্যাপারটা সবাই তো গুড নাকি? এখন প্রত্যেকটা রো এর মধ্যে প্রত্যেকটা রো কলাম মিলাই যদি আমি এই জিনিসটা লিখি তাহলে এটা যতটা না সুন্দর হয়। আমি যদি প্রত্যেকটা রো এবং কলাম এই পুরোটাই যদি একসাথে করে লিখি, কোনটার কথা বলতেছি, এই পুরোটা এই দাগগুলো যদি আমি কেটে দেই, এই দাগগুলো যদি কেটে কেটে আমি একটাই লিখি যে গুড, তাহলে যেটা সবাইকে রিকমেন্ড করবে না যে আমি সবাইকে বলতেছি গুড। তাহলে আমি এগুলো কেটে দেই, এগুলো আমি ডিলিট
ধরেন এগুলো আমরা বাই ডিফল্ট একটা একটা করে কেটে দিই, একটা একটা করে কেটে দেই, দিয়ে এবার আমি এখানে একটা বাটন আছে দেখেন ইরেজ, জি স্যার। ইরেজ একটা বাটন আছে, হ্যাঁ ইরেজ বাটনে ক্লিক করি, ইরেজ বাটনে ক্লিক করে এটা যেটার উপরে রাখবো সেটা চলে যাবে। এটা হলো কি একটা দা ছুরির মতো ব্যাপার, মুছে দিলাম। আবার আমার মন চাইলো যে না এই দুইজনরে দিব গুড, কোন দুইজন, এই উপরে যে দুইজন আছে এই দুইজন শুধু গুড পাবে, কোন দুইজন, এই দুইজন, আর এই দুইজন পাবে ব্যাড, বা এই দুইজন পাবে ভেরি গুড, এরা পাবে গুড, এরা পাবে ভেরি গুড। তাহলে আমার মাঝখানে একটা পার্টিশন হওয়া দরকার না? তাহলে মাঝখানে যদি একটা পার্টিশন দিতে হয় তাহলে আমি যে ড্র টেবিল দিব, কিসে, ড্র টেবিল, ড্র টেবিলে ক্লিক করে আমি এখান থেকে ধরে আমি একটু দিব, হয়ে গেছে না? ক্লিয়ার? তাহলে আমরা ড্র টেবিল দিয়ে আমরা এটা কি করলাম, তাহলে একটা টুলসের একটা ব্যবহার যদি আমরা জানি, আলটিমেটলি যখনই ওই টুলসের ব্যবহার প্রয়োজন হবে করতে পারবো না? পারবো না? পারবো। তাহলে এবার আমরা এখানে লিখে দিই যে এটা গুড, আমরা এটা লিখে দিই এটা হচ্ছে গুড, আর নিচেটা হচ্ছে কি ভেরি গুড, মানে কি ভেরি গুড নাকি এরকম? আচ্ছা ধরেন বানান এটাই সঠিক, ভুল হলেও সঠিক, সঠিক হলেও সঠিক। ওকে, এই হচ্ছে টেবিলের ওভারঅল বিষয়। এই কয়েকটা বিষয় যদি আপনি ভালোভাবে জানেন তাহলে মোটামুটি আপনি টেবিল নিয়ে কাজ করতে পারবেন। এখন থেকে আর আপনার ঝামেলা হবে না। যদি আপনাকে কোনো একটা দোকানেও যদি বলে, আপনি যদি কোনো দোকানেও একটা জব করেন, দেখবেন যে ঘুরে ফিরে ও এসে আপনাকে এরকম কাজই দিবে। একটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে গেলে শিক্ষা প্রতিষ্ঠানে যে ডাটা এন্ট্রি যে কাজগুলো থাকে, মেইনলি আপনি একটা টেবিল যদি ভালোভাবে তৈরি করতে পারেন তাহলে দেখা যায় আপনি কাজগুলো করতে পারবেন। জিসন স্যার বুঝছেন? ওকে, এরপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আরো অ্যাডভান্স লেভেলে আপনাকে হেল্প করবে। যেমন আপনি ধরেন চিন্তা করলেন যে এই টেবিলটার আপনার হাইট উইথ আপনি বাড়াবেন, ঠিক আছে? তাহলে দেখেন এখান থেকে আপনি কতটুকু বাড়াইতেছেন, কতটুকু কমাইতেছেন, বুঝছেন? এগুলো একটু খুঁটি খুঁটি দেখবেন, হাইট উইথ, হ্যাঁ বুঝবেন। ব্যাপারটা এমন না যে বুঝবেন না, বাট বেসিক যে ব্যাপারটা ছিল, যে জায়গাটা, সেই জায়গাটা ক্লিয়ার কাজ করার জন্য, বুঝছেন বিষয়? এরপরে ক্লিক করে দেখবেন, দেখে দেখে যদি যেটা না বুঝবেন সেটা আবার আমাকে রিচ করবেন যে স্যার এটা না, এটা না, এটা না, তখন আমি আবার ওটা নিয়ে আলোচনা করব। আমি চাচ্ছি যে আপনারা একটু রিসার্চ করেন। ওকে ওকে ফাইন। টেবিল ডিজাইনের এখানে অনেকগুলো বিষয় আছে, দেখেন, বুঝছেন তো? মানে ছিল একরকম, হয়ে গেছে কি আরেক রকম। এটা হচ্ছে মেইন ডিফল্ট থাকে, এখন আপনি চাচ্ছেন যে এটা একটু ডিফারেন্ট করতে, তাহলে ডিফারেন্ট এভাবে করতে পারবেন, বুঝছেন? এটার সিস্টেম কি, এটা সিস্টেম হচ্ছে কি এরকম, মানে বর্ডারটা নাই, রাইট সাইডের বর্ডার, লেফট সাইডের বর্ডারটা কি নাই। আবার এটার কেমন, এটা দেখেন সবই ঠিক আছে, কিন্তু প্রথম যে ইয়েটা মানে রোয়ের যেই হাইলাইটস যে পয়েন্টটা বর্ডার, সেটা কিন্তু একটু কি একটু উজ্জ্বল বা একটু গাঢ়, একটু দেখা যায়, চোখে পড়ে, হ্যাঁ এমন। আচ্ছা, তো আশা করি পারবেন। মাই স্যার পারবেন? ইনশাআল্লাহ পারবেন, সমস্যা নেই। আমরা আসি আবার ইনসার্টে। তাহলে ইনসার্ট থেকে আমরা পেজেস অপশনগুলো শিখলাম, টেবিল শিখলাম, এবার আমরা আসি ইলাস্ট্রেশনস। এটা আরেকটু ভালো লাগার মতো জায়গা। আপনি একটা সফটওয়্যার ভালো করে শিখেন তাহলেই দেখবেন বাকি সফটওয়্যারগুলো অনেক সহজ হয়ে যাবে আপনার জন্য। ওয়ার্ডটা ভালো করে শিখলেই এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। টুলস অনেকটা সিমিলার। পিকচার,
এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচার। যদি আপনার এই ডকুমেন্টের ভিতরে কোথাও কোনো পিকচার আনতে হয় তাহলে আপনি এখান থেকে আনবেন দিস ডিভাইস। আমরা এখান থেকে ধরেন আমাদের একটা পিকচার নিয়ে আসি, একটা পিকচার আমরা এখান থেকেই নিই, আর এই পিকচারটাই আমরা নিলাম আমাদের লোগো, বুঝছেন তো? এখন এইটাকে আনার পরে আপনি এটাকে এভাবে ধরে ছোট করতে পারতেছেন, হ্যাঁ, আবার এটাকে ধরে এভাবে বড় করতে পারতেছেন, বুঝতেছেন? এভাবে এটাকে টেনে টুনে কি ইয়ে করতে পারতেছেন। এটা উল্টো হয়ে গেছে কিন্তু এখন, হ্যাঁ, এটা এখন উল্টো হয়ে গেছে। এটাকে আর একটু ইয়ে করি যে এটা এভাবে ধরে যেইভাবে ইচ্ছে সেভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা এভাবে এটাকে করলাম। এবার আসেন ডিজাইন থেকে আমরা সরি ইনসার্ট থেকে আমরা এবার আপনি যদি চান এটা তো আমাদের মেইন কম্পিউটার থেকে আমরা নিলাম। যদি আপনি চান যে অনলাইন থেকে নেবেন তাহলে অনলাইনে সার্চ করবেন। এখানে দুইটা সার্চ ইঞ্জিন দেওয়া আছে, একটা হচ্ছে বিং আর একটা হচ্ছে ওয়ান ড্রাইভ। এটা পার্সোনাল, আপনার যদি ধরেন ওয়ান ড্রাইভে অ্যাকাউন্ট থাকে এবং সেখানে যদি আপনার কোনো সেভ করে ইমেজ থাকে সেটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আর বিং এ ধরেন আপনি মনে করলেন যে কি আনবেন, আপনি স্মার্ট একটা ছেলেকে নিয়ে আসবেন, তাহলে আপনি লিখেন যে স্মার্ট বয় লিখে আপনি সার্চ করলেন, স্মার্ট বয়ের কিছু পিকচার চলে আসবে। এটা হলো স্মার্ট বয়, ঠিক আছে? সে হলো স্মার্ট বয়, হ্যাঁ, এটা হলো স্মার্ট একটা বয়, স্মার্ট একটা ছেলে, সে এখানে চলে আসছে, ঠিক আছে? তো এটা কি হবে, আপনি কি অনেক সময় হয় না যে আমরা একটা ডকুমেন্ট তৈরি করতে গেলাম স্কুলের বা একটা প্রেজেন্টেশন দিতে গেলাম, সেখানে একটা পিকচার আনা দরকার, প্রয়োজন হতে পারে না? ধরেন আপনি সায়েন্সের একটা ডকুমেন্ট তৈরি করতেছেন, এখন সায়েন্সের এখানে একটা কেমিক্যালের একটা কি পিকচার আনা লাগবে, তাই না? সোডিয়াম ক্লোরাইড, রাইট, সোডিয়াম ক্লোরাইড। তো আপনি এখানে ইনসার্টে গেলেন, গিয়ে পিকচারে অনলাইনে সার্চ দিলেন যে সোডিয়াম ক্লোরাইড, কি NaCl, তাই? আচ্ছা ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড NaCl এই যে আসছে, তাই না? এটা সোডিয়াম ক্লোরাইডের একটা মানচিত্র, এটা চলে আসছে, এটাই সোডিয়াম ক্লোরাইড, বুঝতেছেন? এটা তাদের আণবিক গঠন মনে হয় না? আচ্ছা যাই হোক, বুঝছেন তো? পারবেন না? যে লেভেলেরই টপিকস আসুক, পারা যাবে না? যাবে। এবার আসেন আমরা এই ছবিটাকে যখনই মাথায় রাখেন একটু খুব ভালো করে, যখন আমরা এই টেবিলে ক্লিক করছিলাম তখন আমার এখানে দুইটা ট্যাব আসছিল, একটা হচ্ছে টেবিল ডিজাইন, একটা হচ্ছে টেবিল লেআউট, রাইট? বাট আমি যখন এই পিকচারে ক্লিক করতেছি পিকচারে, তখন একটা আইকন চলে আসছে পিকচার ফরম্যাট। এই পিকচার ফরম্যাটে যখন আমি ক্লিক করতেছি তখন এবার পিকচারের বিভিন্ন ডিজাইন চেঞ্জ আমার করা সম্ভব হচ্ছে। দেখেন কত সুন্দর ডিজাইন স্ট্রাকচার হচ্ছে না? এই যে হচ্ছে, এই যে একটা স্ট্রাকচার, এটা একটা আপনি মন চাইলে এমন করবেন, মন চাইলে এমন করবেন, হ্যাঁ, পিকচার স্টাইল, ঠিক আছে? এরপরে এখানে আছে কিছু বিষয় আছে, বর্ডার, পিকচার বর্ডার। আপনি যদি চান যে পিকচার একটা বর্ডার দিয়ে দিবেন, এরকম একটা বর্ডার, এটা যদি ধরা যাচ্ছে না পিকচার বর্ডার, ধরেন আপনার এখান থেকে যান কটুক দিবেন পিকচার বর্ডার, এটা আসতেছে না? পিকচার বর্ডারটা একটু মানে উইথ বলতে কত ফিট হবে আর কি, ব্যাপারটা এরকম। মানে এটা হয়তো আমরা যদি এরকম দিই তাহলে বোঝা যাবে, এরকম দিলে তখন বোঝা যাচ্ছে। একটা শ্যাডো আসতেছে না? এইখান থেকে আমাদের নো আউটলাইন আছে, তো নো আউটলাইন আমরা নো আউটলাইন না, ওকে। এখান থেকে ধরে ড্যাশবোর্ড দেখেন অনেক কাজ করতেছে না? দেখেন যখন আমি এখানে ক্লিক করতেছি, দেখেন এখানে কিন্তু বর্ডারটা কিন্তু ধরতেছে, হ্যাঁ, এই যে দেখেন ডট দিলাম কোনটা, এটাতে ধরলাম না, তখন এরকম আসতেছে। এগুলো একটা ধরে আমরা কি প্র্যাকটিস করবো, ওকে?
কোনটা আসলে কিভাবে কাজ করতেছে, কোনটা কিভাবে কাজ করতেছে, ড্যাশ ড্যাশ, এখানে উইথের ব্যাপারগুলো, কতটুক আসতেছে, কতটুক ধরবে, হ্যাঁ জি স্যার এই যে এটা 6 সেন্টিমিটার ধরছে না এখন, দেখছেন জি স্যার 6 সেন্টিমিটার, এখন 6 সেন্টিমিটার আমি দিলাম, সেটা ঠিক আছে, 6 সেন্টিমিটার পরে এটাকে আমি কিভাবে করব, বুঝছেন তো? হ্যাঁ স্যার তার মানে বর্ডারটা এখন কি ড্যাশ 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 এরকম হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমরা আরো মডিফাই, ফিচার ইফেক্ট, এটা কোনভাবে আমি ইফেক্ট করব, এখন একটা সিস্টেম আসছে না, পিকচারটা মনে হয় পিকচার একটা সুন্দর লাগার কাজ করতেছে না, যে একটা আর্ট কাজ করতেছে এখানে। ওকে, পিকচার এখানে আরো আরো আছে, এগুলো একটু ভালোভাবে দেখবেন, প্রেজেন্ট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, তারপর সফট এজ, তারপর যেটা আছে 3D রোটেশন, এইগুলো সবই দেখবেন, এক একটা এক একভাবে আপনার পিকচারটাকে রিপ্রেজেন্ট করবে, বুঝতেছেন? জি স্যার পারবেন? জি স্যার আশা করি পারবেন। তার মানে আমরা এইখান থেকে, এখানে আরো ইয়ে আছে, দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ, কারেকশন, কালার, আপনি কেমন হিট করতেছেন, হ্যাঁ এগুলো সব দেখে দেখে যখন আপনি পিকচারটা সিলেক্ট করবেন, আর ও সবগুলো টুলস কি এইসব। ধরে ধরে দেখবেন যে আসলে কোনটা কি কাজ করে, কোনটা কি কাজ করে, ক্লিয়ার? ওকে, সাগর স্যার বুঝতেছেন? জি স্যার। ওকে, এবার আসেন আর্টিস্টিক ইফেক্টস, এগুলো অন্যরকম, মানে এটা হলো কি ওই যে ছায়া ছায়া একটা ইয়ে থাকে না এরকম। আচ্ছা, তারপরে এখানে ওকে 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 এগুলো সবই আপনার একটু দেখবেন। ওকে, দেখতে গিয়ে যদি কোনো অপশন মনে হয় যে আপনার কি, জিসেন স্যার ঘুমাচ্ছেন, মাস্টার ঘুমেন না, হ্যাঁ? যদি মনে হয় যে মানে এই পয়েন্টটা বুঝতেছেন না, সো দ্যাট আমাকে নক করবেন, বা আমাদের গ্রুপে নক করলে আমরা প্রপারলি রেসপন্স করার ট্রাই করবো। তাহলে আমাদের এটা গেল, হ্যাঁ। এরপর আসে আমরা শেপ, এই পিকচারের মতোই আরেকটা টুলস হচ্ছে শেপ। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের শেপ ইউজ করি না, তাহলে আমরা শেপে যদি ক্লিক করি, এখানে অনেক শেপ আছে, আপনার যেমন খুশি তেমন আপনি শেপ নিতে পারবেন, যেমন খুশি তেমন, যেমন খুশি। ধরেন আপনি চিন্তা করবেন যে একটা স্টার নেবেন, ধরেন আপনি একটা স্টার নেবেন, তাহলে একটু স্টার নিলেন, বুঝছেন? জি স্যার স্টার নিলেন, এবং আমরা ইমেজে যেরকম ফরম্যাটে কাজ করেছিলাম, পিকচার ফরম্যাট আসছে, এখানে যখন আমরা এরকম নিলাম, তখন এখানে অনেকগুলা ফাংশন কি চলে আসছে, অলমোস্ট কি সিমিলার নাকি ডিফারেন্ট, কথা বলেন, সিমিলার নাকি ডিফারেন্ট? অলমোস্ট সিমিলার। আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে, ঠিক আছে? এখান থেকে যখন আপনি আসতেছেন, আসার পরে এখানে আপনার আরো টুলস আছে, শেপ ফরম্যাটে আপনি যখন যাচ্ছেন, তখন এখানে আপনি ইচ্ছে করলে আরো অনেক শেপ নিতে পারবেন। এই শেপগুলো আপনি এখানে ক্লিক করলে ওইটা চলে আসতেছে, এখানে একটা নেন, ঠিক আছে? শেপটা আপনি কেমন দিবেন, কোন কালারে দিবেন, দেন, ঠিক আছে? এবার আপনি চাইলে একটা টেক্সট নিতে পারেন, ড্র টেক্সট বক্স। আপনি যখন এখানে ক্লিক করতেছেন, এখানে আছে যে টেক্সট বক্স নিয়ে আপনি এটার উপর একটা টেক্সট বক্স নেন, নিয়ে আপনি মানে লিখেন বাংলাদেশ, বুঝছেন তো? জি স্যার এই টেক্সট বক্স নিয়ে এবার আপনি টেক্সট বক্সকে আলাদা করে আপনি কাজ করতে পারবেন। টেক্সট বক্স যদি আপনার কালো করতে চান, কালো করবেন, পারবেন না? পারবো স্যার। তাহলে এখানে কয়টা জিনিস হলো, একটা হলো আমি একটা শেপ নিলাম, শেপের মধ্যে আমি আবার একটা টেক্সট বক্স নিলাম। অনেক সময় থাকে না, আপনারা দেখবেন যে বিভিন্ন আপনার হেডারের উপরে বা ফুটারের নিচে বা বিভিন্ন ইমেজের উপরে এগুলোর কাজ তখন এইভাবেই করা হয়। আশা করি পারবেন, তাই না? জি স্যার ওকে, ফাইন। এবার আসেন স্মার্ট আর্ট। আমরা ক্লিক করি, স্মার্ট আর্টে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, লিস্ট, প্রসেস, সাইকেল, তারপর হায়ারচি না, ওকে ফাইন, রিলেশনশিপ, এগুলো এক একটা মানে শেপ নিয়ে কাজ করে, পিরামিড,
আপনি একটা পিরামিড টাইপ একটা স্ট্রাকচার নেবেন, নিয়ে আপনি এখানে ধরেন করিমের অবস্থান হচ্ছে এখানে নিচে করিম, করিম, তারপর এইখানে থাকতেছে রহিম। আমরা ওই যে মানে কোনো বিষয়কে আমরা মানে একটু ম্যাপ আকারে বা একটা পরিস্থিতিকে একটা সাইকেল, মানে যেমন হয় না যে আমরা ঋতুচক্র আমরা ইয়ে করলাম, বাংলাদেশের 12 মাসের নাম আমরা কি একটা চক্রাকারে ডিসপ্লে করলাম, মানে একটা প্রেজেন্টেশন আর কি। মানে এটাকে মেইনলি আমরা প্রেজেন্টেশনেই বলতে পারি যে একটা প্রেজেন্টেশন আমরা সুন্দরভাবে করা, এটাই হচ্ছে স্মার্ট আর্ট। মানে কোনো একটা জিনিসকে আপনি আর্ট করে রিপ্রেজেন্ট করা, তো সেটা বিভিন্ন আর্ট আছে, আপনি যেইভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে চান। ক্লিয়ার? ধরেন আপনার ক্লাসের স্টুডেন্ট 3 জন, কয়জন? 3 জন। 3 জন, 3 জনের আপনি 3 জনকে এখানে আপনি সুন্দর করে নাম লিখে বললেন যে আমার ক্লাসের স্টুডেন্ট 3 জন, 1 2 3 এভাবে দিলেন। বা আপনি বলতে পারেন আপনার ক্লাসের স্টুডেন্ট যারা এবার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আপনি একটু কি এভাবে একটা সুন্দর করে হাইলাইটস করে দেখালেন যে এনারা কি এইভাবে ওনারা আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। নেক্সট যাচ্ছি, এখানে সেম অবস্থা, দেখেন অনেকগুলো ফরম্যাট এবং মুক্তমুখ আসছে না, মুক্তমুখ আসছে। এগুলো কিন্তু প্র্যাকটিস করেন, আমি বারবার বলতেছি, আপনারা যদি এগুলো প্র্যাকটিস না করেন এগুলো কিন্তু আপনাদের মাথার উপর একটা বোঝা হয়ে থাকবে। আর আপনার সাথে সাথে করতেছি, সাথে সাথে করলে তো মাইর খাবেন, সাথে সাথে করা যাবে না, ঠিক আছে? সাথে সাথে করা যাবে না, পরে করতে হবে। আচ্ছা দেখেন, ইনসার্টে যখন আমরা যাচ্ছি এরপরে আমরা চার্টে যাই, চার্টটা আরো আমাদের জন্য ইফেক্টিভ। ধরেন অনেক সময় হয় না যে আপনি এক্সেলের সাথে কানেক্ট করে আপনি এক্সেলে একটা ডাটা লিখবেন আর সেটা একটা আপনাকে মেজারমেন্ট দিয়ে দিবে, যেটা আমার আসলে 2023 সালের একটা ডেটা, 24 সালের একটা ডেটা আমি হিট করতেছি, হিট করলে ওটা আপনাকে একটা চার্ট আকারে দিয়ে দিচ্ছে যে মানে আপনার রেজাল্ট রেশিওটা এতটা বাড়তেছে বা এই বছর এতটা কম আছে, ঊর্ধ্বগতি নিম্নমুখী এই টাইপের একটা বিষয় হিট করে হচ্ছে চার্ট দিয়ে। আমরা চার্টে ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, লাইন, তারপর পাই, বার, এরিয়া, হ্যাঁ, স্টক, সারফেস, রাডার, এরকম অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে একটা কলাম সিস্টেম নেই বা আপনার পাই নিই। ধরেন আমরা এখান থেকে পাই একটা সেগমেন্ট পাই চার্ট, রাইট, নিলাম। দেখেন এখানে খুব সুন্দর করে দুইটা অপশন আসে, একটা হচ্ছে যে এটা হচ্ছে মেইন কি ডকুমেন্ট, মানে স্যার আমরা এক্সেলে যেটা লিখবো এটা এখানে ডিসপ্লে করবে, রাইট। এখানে একটু আমরা ভালো করে একটু মাথায় রাখি ব্যাপারটা কেমন। এটা হচ্ছে ডিসপ্লে, আর এটা কি, এটা হচ্ছে আমার ডাটা এন্ট্রি। আমার এখানে ফার্স্ট যেই কোয়ার্টার এখানে হয়তো আছে, এই যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার হিসেবে কাউন্ট করতেছে। তো এখানে আমি যদি এখানে ধরেন এটাতে 20%, তাহলে দেখেন এটা কিন্তু কি হয়ে গেছে, 20 অংশ কাউন্ট করে আছে। আমি সেকেন্ড কোয়ার্টার দিলাম হচ্ছে 10%, তাহলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? থার্ড কোয়ার্টার দিলাম হচ্ছে ধরেন 50%, তাহলে এটা এইভাবে যাচ্ছে। ক্লিয়ার? মেইন কথা হচ্ছে পাই চার্টটা আমাদেরকে ডাটা বেসড আমাদেরকে একটা ডিসপ্লে প্রোভাইড করতেছে। ধরেন আপনি মাদ্রাসা নিয়ে কাজ করতেছেন, আমাদের মাহি স্যার মাদ্রাসা নিয়ে কাজ করেন, মাদ্রাসার আপনার গত বছরের যেই রেশিওটা ছিল 2021, 22, 23, 24, তা আপনি এখানে লিখে দেন যে এটা 2022-এর, আপনি এখানে লিখে দেন যে 2020 রিপোর্ট, ঠিক আছে? 2020 রিপোর্ট, এখন এখানে চলে আসছে না 2020 রিপোর্ট, তাই না? তা আপনি এইভাবে আপনি এটাকে মডিফাই করে নিতে পারেন, আপনি আপনার মতো করে। ধরেন আপনি একটা সেলস নিয়ে কাজ করতেছেন,
তাহলে আপনি এখানে 2024 সালে টোটাল আপনার কত টাকা আর্নিং হলো, এইভাবে আপনি মডিফাই করে নিতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। তারপরে এখানে আরো আপনার অনেকগুলো অপশন আছে। তারপরে সিলেক্ট ডেটা, এখান থেকে আপনি যদি চান যে এগুলো এডিট করবেন, এই চার্টটা আপনার কিসের উপরে আছে? এটা সেলস এর উপরে আছে না উপরে? এই সেলস মানে এটার নামটাই হচ্ছে এটা সেলস চার্ট, তাই না? এটার নামটা হচ্ছে সেলস চার্ট। তারপর এখানে সিরিজ নেম, সিরিজ ভ্যালুজ, এগুলো সব এখানে আছে। এখন ধরেন আমরা এটা রিমুভ করে দিলাম, কিছু বুঝেন নাই? বুঝেন আওয়াজ আছে। ওয়েট, চার্টে ক্লিক করলাম, ধরেন আমরা পাই চার্ট নিয়ে না, এবার কলাম নিয়ে কাজ করি, ঠিক আছে? জি স্যার। ধরেন এখান থেকে একটা কলাম আমরা নিলাম, এখানে তো অনেকগুলো কলাম আছে না, আমরা দুইটা কলাম নিই। এখানে 4টা কলাম আছে, আসুক সমস্যা নেই, নিলাম। কয়টা কলাম আসছে? 4টা। তো এখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। ধরেন এটা মেইনলি এক্সেল, এটাতে এক্সেল শীট, তাই না? এক্সেল শীটের সাথে আপনি ডাটা এন্ট্রি দিবেন, আর আপনার চার্ট বোর্ডে গিয়ে ওটা ডিসপ্লে করবে, মেজারমেন্ট করবে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্প্যারিজন করা, যে আপনার গত বছরের ইমপ্রুভমেন্ট আর এই বছরের ইমপ্রুভমেন্ট, গত মাসের ইমপ্রুভমেন্ট, এই মাসের ইমপ্রুভমেন্ট, এইরকম ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে মেইনলি এই চার্টটা আপনাকে হেল্প করবে। বা আপনার কোন একটা প্রতিষ্ঠানে এই ব্যাপারগুলো প্রয়োজন হয়, আর আপনাকে বলবে যে আমাকে একটা চার্ট বানায় দাও, আমার রেজাল্ট ইমপ্রুভমেন্টটা দেখাও। তখন আপনি তার পুরো ডেটা অ্যানালাইসিস করে আপনি তাকে এরকম একটা জাস্ট দেখাই দিবেন যে গত বছরে আমাদের এরকম সেলস ছিল, এই বছরে আমাদের এরকম সেলস, বা গত বছর আমাদের স্টুডেন্টের পরিমাণ এমন ছিল, এই বছর আমাদের স্টুডেন্টের পরিমাণ এমন ছিল। তো এখানে ফাংশন হচ্ছে কি? ফাংশন হচ্ছে যদি আমাদের এটা ছোট হয় কিনা, ধরেন এখানে কয়টা সিরিজ, এখানে জাস্ট সিরিজ আকারে আছে, আপনি নামগুলো চেঞ্জ করে দিতে পারেন। মানে এখানে এই যে আগে চারটা একটু ভালো করে খেয়াল করেন, এখানে যে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, তাহলে এটা হলো ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। তাহলে আপনি ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এই ব্যাপারগুলো আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন। ধরেন আপনি এখানে দিতে পারেন যে এটা হলো সিরিজ 1 হচ্ছে 2020 সালের ডেটা, সিরিজ 2 হলো 2023 সালের ডেটা, 23 সালের ডেটা, সিরিজ 3 হলো 2024 সালের ডেটা। বুঝছেন? এবার এই ক্যাটাগরি, যেটা ক্যাটাগরি আপনি দিলেন যে এটা আমার ক্লাস 1, এটা ক্লাস 1 এর ডেটা, এটা ক্লাস 2 এর ডেটা, এটা ক্লাস 3 এর ডেটা, আর এটা ক্লাস 4 এর ডেটা। বুঝছেন তো? এখন এই ক্লাস 1, 2, 3, 4 এগুলোর স্টুডেন্টের পরিমাণ কোন ইয়ারে কতজন ছিল, বুঝছেন? তাহলে আপনি দিলেন যে ক্লাস 1 এ 2020 সালে ছিল আমার 23 জন, 24 সালে ছিল 23 সালে ছিল 24 জন, আর এখন হলো আপনার 10 জন। এখন হলো আপনার কয়জন? 10 জন। তাহলে ব্যাপারটা কেমন হলো দেখেন,
ক্লাস 1-এ 2023 সালে সরি 2020 এবং 2023 এবং 2024 একটু ভালো করে দেখেন, মেজারমেন্ট একটু ভালো করে বুঝে নেন। একটা জিনিস বুঝলেই বাকি সবগুলো আপনারা নিজেরাই পারবেন। আমাদের 2020 এর কালারটা একটু ভালো করে সেগমেন্ট করেন। 2020 এর কালার হচ্ছে কি নীল, তাই না? নীল না, জি। নীল। এবং 2023 এর কালার কি এইটা, তাই না? এটা কি কি কালার জানি না। অরেঞ্জ। হ্যাঁ, 2024 এর কালার হচ্ছে কি এইটা। সিলভার। এখন ক্লাস 1-এ আমরা আগে এগুলো একটু চেঞ্জ করি। ক্লাস 1 এর ক্ষেত্রে 2020 এর 23 জন ছিল। ক্লাস 1 এর ক্ষেত্রে 2020 এর 23 জন ছিল। 23 এর মেজারমেন্ট দেখেন, ওই যে আপনার এই যে 20 এর উপরে হালকা, বুঝছেন তো? আর ক্লাস 1 এর মেজারমেন্ট 23-এ কি ছিল? একটুক ছিল, বুঝছেন তো? বিশাল রেশিও না, বাট আবার আপনার 24-এ এসে কি অল্প একটু হয়ে গেছে। তার মানে আমাদের এখান থেকে আমরা চোখের একটা দৃশ্যমান ডেটা বুঝতে পারি যে আমাদের ইমপ্রুভমেন্ট কত সালে ভালো ছিল। কত সালে? 20-এ ভালো ছিল, 23-এ ভালো ছিল না 24-এ ভালো ছিল? 23-এ, কারণ 23-এর এই চার্টটা অনেক বড়, বুঝছেন তো? ব্যাপারটা এরকম, মানে এটা হচ্ছে দৃশ্যমান একটা জিনিসকে আপনি প্রদর্শন করা। আপনি তো সংখ্যা অনেক সময় আপনার চোখে লাগবে না, বাট এটা এভাবে ডিসপ্লে করা। এখন এখানে আপনার এই চার্ট ভালো নাও লাগতে পারে, তখন এখানে আপনার আরো যে চার্টগুলো আছে, যেটা আপনার ভালো লাগে, যেটা কাস্টমাইজ করলে আপনার জন্য সুবিধা হয়, ওইভাবে আপনি ডেভেলপ করবেন, বুঝছেন তো? ওকে, এই চার্ট নিয়ে মোটামুটি প্রত্যেকটা যেগুলো আছে, পাই, বার, এরিয়া, স্টক, সারফেস, রেডার, এগুলো নিয়ে একটু ভালোভাবে কাজ করবেন। কাজ করা বলতে এগুলা সেগমেন্ট ধরে ধরে দেখবেন যে আসলে কোনটা কিভাবে কাজ করে, কোনটা কিভাবে কাজ করে। করতে 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 এগুলো নষ্ট করে ফেলবেন, বুঝছেন? এগুলো ধরে ধরে প্রত্যেকটা দেখবেন আলাদা আলাদা একটা স্টাইল আসতেছে। আরেকটা নেন, ধর আপনি লাইন নিলেন, লাইন নিলে দেখবেন যে এখানে লাইনের আরেকটা স্টাইল আসতেছে, এই যে আসতেছে না, আসতেছে। এখন লাইনের স্টাইলগুলো কিভাবে আসতেছে না, এখানে যে বাটনগুলো আছে, বুঝছেন? এগুলো একটু ভালো করে দেখবেন যে আসলে কোন সেগমেন্টটা কিভাবে কাজ করে না করে। কাজ যখন আপনি করতে যাবেন তখন আপনি প্ল্যান করবেন যে এটা এইভাবে না হয় এভাবে হয় না, এভাবে না হয় এভাবে হয় না। যখন এইভাবে চিন্তা করতে পারবেন তখন দেখবেন যে আপনি টুলস খুঁজবেন, যদি এইটা এইভাবে করতে হয় না এটা না হয়, কিন্তু আপনি হয়তো টুলস জানেন না। যখনই এটা মনে হবে যে এটা না হয় এটা হয় না, তখন দেখবেন যে আপনি টুলস খোঁজা শুরু করবেন। টুলস খুঁজে না পেলে তখন আমাকে বলবেন যে স্যার এটাকে আমি এভাবে করতে চাইতেছি কিন্তু এটা না হচ্ছে না। জিসন স্যার, বুঝছেন? ওকে, এরপরে স্ক্রিনশট এখানে বাই ডিফল্ট আসলে আমাদের এই মনিটরে যা যা আছে, মানে আমাদের ফুল মনিটরে যতগুলো উইন্ডো চালু করা আছে, এগুলোর একটা অটো স্ক্রিনশট এটা নিয়ে রেখে দেয়। এখন আপনি চাইলে এই স্ক্রিনশটগুলো আপনার এখানে আপনি ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি চান যে এখানে আপনি একটা স্ক্রিনশট নিয়ে আসবেন, স্ক্রিনশটের উপরে ক্লিক করেন এবং এখানে এটা আসছে, ধরুন আপনি এটাই নিয়ে আসবেন হোয়াটসঅ্যাপের বা এইটার নিলে দেখবেন যে এটা স্ক্রিনশট আকারে এখানে চলে আসছে। ওকে, আবার এটা স্ক্রিনশট আকারে আসছে, ঠিক আছে, বাট এটা তো আবার একটা ইমেজ হিসেবে কাজ করতেছে, দ্যাটস ওয়াই দেখা যান এখানে পিকচার ফরম্যাটটা চলে আসছে। আচ্ছা, অনলাইন ভিডিওস, এটা আমরা বুঝতে পারতেছি, মানে অনলাইন থেকে আমরা ভিডিও কালেক্ট করে নিয়ে আসতে পারবো, বুঝছেন? ইউটিউব থেকে কোন একটা ভিডিও ধরেন আমরা সার্চ দিলাম যে রুটার্স লার্নিং, এটা অ্যাকচুয়ালি আসবে না, এটা হয়তো লিংক দিতে হবে, আসে না না। বাট আমরা যদি এরকম একটা লিংক দেই, আমরা একটা লিংক দিলাম, তাও আসে কি না, আসে না না। একটা ভিডিও লিংক দেই, এই যে আসছে, দেখতেছেন?
তাহলে ভিডিও লিংক দিলে আমাদের এই ভিডিওটা এখানে চলে আসলো, বুঝছেন তো? এবার এটাতে যদি আমরা এখান থেকে ইয়ে করি তাহলে দেখবেন যে এখানে চলতেছে। ক্লিয়ার? ওকে। আর ইনসার্ট ওয়ার্ডটাই কেমন জানি এমন হয় না যে মানে আমরা ইনপুট একটা ভাব থাকে এটার ভিতরে, মানে বসানো ইনসার্ট মানে কি বসানো, ইনপুট করা, এই টাইপের একটা ভাব আসে এখানে। ওকে ফাইন। লিংক, আমরা যদি চাই এই পিকচারটাকে একটা লিংক করতে, এই পিকচারের উপরে কেউ যখন কার্সর রাখবে তখন একটা আইকন চলে আসবে, ক্লিক করার একটা আইকন চলে আসবে। এটার উপরে ক্লিক করে আমরা লিংকে যখন ক্লিক করি, দেখি আমরা লিংকে ক্লিক করি ক্লাস 4। ওকে ফাইন, ওয়েট। এটার উপরে আমরা ক্লিক করলাম। এই যে আমরা ইউটিউবের যে ভিডিওটা আমরা নিলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লিংক একটা অপশন চালু হয়ে গেছে না, হাইপার লিংক করলাম। এখানে যখন আমরা অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস এটা আছে না, অ্যাড্রেস নিচে, এই অ্যাড্রেসে আমরা যে ইউআরএলটা দিব সেখানে কিন্তু এটা কি হিট করবে। তাহলে আমরা এখানে দিলাম যে ফেসবুক www.facebook.com দিলাম। এখন যখন আমরা এটার উপরে যখন আসতেছি, এটা নরমালি এভাবে দেখা যায় না, আপনি মানে এটা আপনার হাইপার লিংক হয়েছে কিনা এটার জন্য আপনাকে কন্ট্রোল বাটন প্রেস করে মাউসটাকে যখন আনবেন তখন দেখবেন যে এরকম একটা আইকন হচ্ছে। যদি হাইপার লিংক করা থাকে তাহলে কি বলছি, হাইপার লিংক করা যদি থাকে তাহলে আপনি কন্ট্রোল বাটন প্রেস করে যদি কার্সরটা আপনার মুভ করেন তাহলে দেখবেন এখানে কিসের মতো একটা আইকন আসতেছে, হাত, কার্সরটা হাত হয়ে যাচ্ছে। এখন আমি কন্ট্রোল চেপে আপনি মাউসটাকে একটু নাড়াচাড়া করবেন, যদি হাইপার লিংক করা থাকে, এটা এই যে এখানে লিংক আছে না, লিংক করলাম যে, এটাকেই মেইনলি বলা হচ্ছে হাইপার লিংক। ধরেন আরেকটু ভালোভাবে বুঝাই, ধরেন আপনি এই টেক্সটটাকে, কোন টেক্সট, নিচে লরেন ইফসন, এই টেক্সটটাকে আপনি একটা লিংক করাই দিবেন। এখন আপনি লিংক করার জন্য লিংকের উপরে ক্লিক করলেন, তাহলে টেক্সট হচ্ছে কি লরেন ইফসন, আর নিচে আপনি এটাকে অ্যাড্রেস করলেন ইউটিউব চ্যানেলে, কোন ইউটিউব চ্যানেল, কোন, আমি একটা ভিডিও এখানে অ্যাড করে দেই, এইটাই লেখার উপরে কেউ যদি ক্লিক করে তাহলে সে এই ইউটিউব ভিডিওতে চলে যাবে। আমার মেইন কনসেন্ট্রেশন হচ্ছে এটা। ওকে দিলাম। এখন এটা কি হয়ে গেছে, লিংক হয়ে গেছে, বাট লিংক যে হইছে এটা কি আমি এখন লিংকে ক্লিক করলে যাচ্ছে, বাট আমি যখন কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে যখন মাউস নিচ্ছি তখন এটা হাত চলে আসতেছে, বুঝাইতে পারছি? এবার আমি যখন ওপেন করতেছি তখন আমি দেখতে পাচ্ছি যে এখানে ভিডিও অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে, ওই লিংকে আমাদেরকে নিয়ে গেছে। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এটা লিংক গেল। এটা বুকমার্ক অপশনটা, বুকমার্ক মানে হচ্ছে যে বুক করে রাখা, মানে কোন একটা গুরুত্বপূর্ণ জিনিসকে কি করে রাখা, বুক করে রাখা, যে পরবর্তীতে যাতে আমার জন্য খুব সহজে ব্যবহার করাটা হয়, আমি যেন এই জিনিসটা যদি ব্যবহার করতে চাই সেটার জন্য আমি সহজে করতে পারি। যেমন আমি এখানে বুকমার্ক নেম দিলাম যে এমরান অ্যাড। এখন আমি বুকমার্কে যাচ্ছি, এই যে এটা চলে আসছে। এখন দেখেন, বা আমি যদি ডিফারেন্টলি একটু করি, আমি আরো কিছু অ্যাড করি, ধরেন বুকমার্ক যে শফিক করলাম, তাহলে বুকমার্ক আমি করলাম যে এই ভিডিওর লিংকটা আমি একটু বুকমার্ক করে রাখলাম। ইউটিউব লিংকটা হবে না, ওকে
বুকমার্কটা আমরা এখান থেকে আসলে খুব ইলাবোরেটলি ইয়ে করতে পারবো না। বুকমার্কটা আমরা গুগল ব্রাউজার থেকে আমরা খুব সহজে বুঝাইতে পারবো। তখন যদি পসিবল হয় তখন এখানে আমরা আবার ব্যাক করব, ঠিক আছে? এখান থেকে এটা প্রপারলি বোঝানোটা একটু টাফই হয়ে যাবে, বা এটা প্রপারলি আসবে না। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে যেই টপিকগুলো ওভারঅল শিখলাম, বিশেষ করে পেজেসের যে ইয়েটা, একটু ফ্যানটা চালাই দেন।